নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, আর আমার সঙ্গে রয়েছেন পল্লব বসু মল্লিক। নমস্কার। আগামী কিছুক্ষণ আমরা আলোচনা করব কলকাতা ফুটবল লিগের জন্ম থেকে আজ পর্যন্ত বেশ কিছু ইন্টারেস্টিং ইভেন্ট নিয়ে। কলকাতা ফুটবল লিগ শুরু হয় 1898 সালে। এটা এশিয়ার প্রাচীনতম ফুটবল লিগ। তার থেকে ঠিক এক দশক আগে শুরু হয়েছিল ইংলিশ ফুটবল লিগ। সিএফএল এর প্রথম 15 বছরে শুধুমাত্র সাদা চামড়ার ক্লাবগুলোই অংশগ্রহণ করতে পারত। 1935 সাল পর্যন্ত সিএফএল এ ব্রিটিশ আর্মির দলগুলোরই প্রাধান্য ছিল। প্রথম 35টি যে এপিসোড, তার মধ্যে আর্মির দলগুলোই কিন্তু 23 বার জয়লাভ করেছিল। ভাবুন একবার। বাকি যে আর্মির অন্যান্য দলগুলোর মধ্যে বাকি ক্যালকাটা এফসি 8 বার এবং ডালহাউসি অ্যাথলেট ক্লাব 4 বার জয়লাভ করেছিল। একবার সত্যাগ্রহ আন্দোলনের জন্য 1 বছর টুর্নামেন্ট বন্ধ ছিল। মোহামেডান স্পোর্টিং ভারতীয় দল হিসেবে 1934 সালে প্রথম সিএফএল জেতে, যখন এই ফুটবলে রীতিমতো শ্বেতাঙ্গদের দাবাদাবি চলছিল। শ্বেতাঙ্গদের বলা যায় যে শ্বেতাঙ্গদের নিয়ন্ত্রণে ছিল। সেই মুহূর্তে দেশি ক্লাব হিসেবে মোহামেডান স্পোর্টিং 1934 সালে প্রথম ভারতীয় ক্লাব যে সিএফএল জয়লাভ করে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, পরবর্তী 4 বছর টানা, অর্থাৎ 1934 থেকে 1935, 1936, 1937, 1938 সাল পর্যন্ত টানা মোহামেডান স্পোর্টিং সিএফএল এ জয়লাভ করে। মোহনবাগান প্রথম সিএফএল জেতে 1939 সালে, যদিও তার আগে তারা আইএফএ শিল্ড জিতে নিয়েছে। ইস্টবেঙ্গল প্রথম সিএফএল জেতে 1942 সালে। এরপরেই তার পাশাপাশি চলছে ফুটবল। যখন চলছে তখন দেশের স্বাধীনতা সংগ্রামও চলছে, এবং স্বাধীনতার আগেই কিন্তু এই 3টে বড় ক্লাব আত্মপ্রকাশ করেছে। এবং স্বাধীনতার আগে সিএফএল এ এই 3টে বড় ক্লাবের সাফল্য: ইস্টবেঙ্গল 1942-এ চ্যাম্পিয়ন হয়, ইস্টবেঙ্গল 1945-এ চ্যাম্পিয়ন হয় এবং ইস্টবেঙ্গল 1946 সালে চ্যাম্পিয়ন হয়। আর যদি আমরা মোহনবাগানকে দেখি, মোহনবাগান 1939 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়, 1943 সালে চ্যাম্পিয়ন হয় এবং 1944 সালে চ্যাম্পিয়ন হয়। আর স্বাধীনতার আগে এই 3 প্রধানের মধ্যে সবথেকে বেশি বার সিএফএল জেতার ক্রেডিট কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের। তারা জেতে 1935, 1934, 1935, 1936, 1937, 1938, 1940 এবং 1941 সালে। তারপর দেশ স্বাধীন হয়। প্রথম বছর 1947 সালে ক্যালকাটা লিগ হয়নি। 1948 সালে আবার চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং। পল্লব, এই যে দীর্ঘ ইতিহাস, যে তার আগে আমরা দেখেছি এই স্বাধীনতা কুমোরটুলি ক্লাব তৈরি হয়েছে, এরিয়ান ক্লাব তৈরি হয়েছে, ব্রিটিশদের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন ভারতীয় ক্লাব, কলকাতার ক্লাব তৈরি হচ্ছে, ওয়ারি এসছে। এই যে সময়টা, এই সময়টা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ফ্রম 1934 3 প্রধানদের কিন্তু জয়যাত্রা শুরু হলো। এটা যদি আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স দেখি, এবার পোস্ট ইন্ডিপেন্ডেন্স, আমি যেটা দিয়ে আপনার কাছে শুরু করতে চাই, যেহেতু 22 তারিখ 2025 সিএফএল এর অলমোস্ট ফাইনাল, সেদিন যদি ইস্টবেঙ্গল ইউএসসির সঙ্গে ড্র করে তাহলে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। ইস্টবেঙ্গল এটা জিতলে 40 বার সিএফএল চ্যাম্পিয়ন হচ্ছে। মোহনবাগান ইজাবত চ্যাম্পিয়ন হয়েছে 30 বার, মোহামেডান স্পোর্টিং 14 বার। এই সিএফএল এর এই যে দীর্ঘ যাত্রা, সিএফএল অ্যাজ এ টুর্নামেন্ট কতটা ইম্পর্টেন্ট ছিল? আমি একদম রজত, তোমার বিউটিফুল রিসার্চ করেছো, এতগুলো সুন্দরভাবে সমস্ত পরিসংখ্যান তুলে দিলে, প্রায় ইন আ নাটশেল সব কিছুই বলে দিয়েছো। আমি একটু বলবো, প্রাক স্বাধীনতার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বছরটাকে ধরা হয় সেটা অবশ্যই 1911 ইজ এ ওয়াটারশেড মোমেন্ট ইন ইন্ডিয়ান ফুটবলিং হিস্ট্রি। তার কারণ একটা দল, ভারতীয় দল, বাঙালিরা খালি পায়ে লড়াই করলো এগেনস্ট ব্রিটিশ, এবং যেটা পরবর্তী পর্যায়ে লিটারেলি ইন্সপিরেশন, স্বাধীনতা সংগ্রামের একটা ইন্সপিরেশন হিসেবে দেখা দিয়েছে। এবং তারপরে
মাবন স্পোর্টিং যে দলটার কথা তুমি বললে, ফ্যান্টাস্টিক, 30-এর দশক এবং 40, একটা পর্যায়ে যেমন ম্যানচেস্টার ইউনাইটেডকে বলা হতো ইনভিনসিবল, হারানো যায় না। ম্যাট বুশবি থেকে শুরু করে স্যার অ্যালেক্স ফার্গুসন বিভিন্ন পর্বে দলটাকে এইভাবেই তৈরি করেছিলেন। সেই সময়টায় এই ধরনের খেলোয়াড় ছিলেন, পাকিস্তান থেকেও খেলোয়াড় আসতো, এবং একটা যে অসম্ভব মাবন স্পোর্টিংয়ের কোয়ালিটি প্লেয়ার্স ছিল, তারা কিন্তু যে কোনো জিনিস যে কোনো জায়গায় জিতে নিতে পারতো। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার কামিং ব্যাক টু দিস পয়েন্ট, ঘোষিতভাবে 22শে সেপ্টেম্বর যদি ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করে উইথ ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তাহলে তারা ঘোষিত 40 বার হবে, 40 বার। এবং যেহেতু গত বছরের ফলাফল এখনো পেন্ডিং, আদালতে আটকে আছে, কিন্তু আমি চট করে এখানটা একটু চট করে বলে দিই যে কোনো লোকাল লিগ, এটা তো ইনফ্যাক্ট লিটারেলি সিটি লিগ হয়ে যাচ্ছে, মানে ক্যালকাটা ফুটবল লিগ, যদিও শুরুতে ইউ রাইটলি পয়েন্টেড আউট যে প্রথমে ইট ওয়াজ ওপেন টুর্নামেন্ট, সর্বভারতীয় টুর্নামেন্ট, যে কোনো দল পার্টিসিপেট করতে পারতো। এবং সাহেবরা এটা শুরু করেন কেন, তখন পোর্ট উইলিয়াম এসে গেছে, আর্মির যে গোড়া সৈন্যরা তেমন কোনো যুদ্ধ টুদ্ধ বিশেষ কিছু নেই, কি করবে, প্রায় অলস দিন যাপন হচ্ছে, ওদের খেলার জন্যই কিন্তু কলকাতা ফুটবল লিগ স্টার্ট হয়। ঠিক সেম গল্পটা ডুরান্ড কাপেও, স্যার হেনরি মর্টিমার ডুরান্ড, উনিও যখন ওই নিজে গেছিলেন, না আমি জানি পল্লবদা, তো এক্স্যাক্টলি ওই আর্মিকে ওদেরকে ব্যস্ত রাখার জন্য কিন্তু ফুটবল, হ্যাঁ ফুটবল। না আমি বলছি যে ক্যালকাটা লিগ চালু হচ্ছে 1898 সালে। আইএফএ শিল্ড, আমরা যেহেতু ক্যালকাটা লিগ স্পেসিফিক ডিসকাশন করছি, কিন্তু তার আগে কি রোভার্স, ডুরান্ড অ্যান্ড শিল্ড তার আগে চালু হয়ে গেছে? অ্যাবসলিউটলি। এবং সেই জায়গায় ডুরান্ড তো সবচেয়ে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের 3rd ওল্ডেস্ট টুর্নামেন্ট। আমি আবারও কামিং ব্যাক টু দ্য কলকাতা ফুটবল লিগ, কলকাতা ফুটবল লিগে কিন্তু একটা এনর্মাস মানে ভীষণ ভীষণ গুরুত্ব ছিল। কেন ছিল? কারণ যে কোনো দল পার্টিসিপেট করতে পারতো, ইট ইজ ওপেন টুর্নামেন্ট। তারপরে এটা আলটিমেটলি আমাদের এখানকার জন্য মানে সিটি স্পেসিফিক বা বলা যায় বাংলা স্পেসিফিক হয়ে গেল, এবং সেই জায়গাটায় এটাও কিন্তু ফুটবলের জন্য কলকাতা ফুটবল লিগের যে ইতিহাসটা, সেটা কিন্তু সবসময় ভারতীয় ফুটবলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং সি দ্য অ্যামাউন্ট অফ প্লেয়ার্স যাদেরকে কলকাতা ফুটবল লিগ দিয়েছে, ইস্টবেঙ্গলের পঞ্চপাণ্ডব থেকে শুরু করে, হ্যাঁ প্রদীপ ব্যানার্জিও খেলেছেন ইস্টার্ন রেলওয়ের হয়ে, চুনি গোস্বামী তো অ্যাবসলিউট লেজেন্ড। তার মানে স্বাধীনতার পরে, যেহেতু তুমি প্রদীপ ব্যানার্জির কথা বললে, স্বাধীনতার পরে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিং বাদ দিয়ে দুটো টিম সিএফএল জিতেছে। 1958-তে ইস্টার্ন রেল, প্রদীপ ব্যানার্জি ছিলেন, যে যার নামে এই বছরের লিগটাকে উৎসর্গ করা হয়েছে, এবং লাস্ট হচ্ছে পিয়ারলেস আংশুমানা ক্রমার ফ্যান্টাস্টিক পারফরমেন্স ছিল, এবং তারা জেতে 2019। তারপরে আর কোনো এই 3 প্রধানের বাইরে কেউ কিন্তু জিততে পারেনি। আবার একটা কথা বলছি রজত, ভেরি ইম্পর্টেন্ট, যে এখন কিন্তু ফুটবল সিনারিওটা বদলাচ্ছে। 3 প্রধানের বাইরে তোমাকে কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ছোট বলে কিছু নেই, এই পার্থক্য চলেই গেছে। ডায়মন্ড হারবার এফসি অভিষেক বছরে ডুরান্ড ফাইনাল খেললো, তো থিঙ্ক অফ ইট, ডায়মন্ড হারবার ইজ এ বিগ ফোর্স। ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাব যেভাবে উঠে আসছে, ওরা স্টেটমেন্ট দিয়ে মানে করছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে। আমি এই পার্টটায় আসছি। আমি যেটা বললাম যে ভারতীয় সিএফএল স্পেসিফিক একটা ডিসকাশন, সিএফএল এর আমরা স্বাধীনতার 1948 সাল দিয়ে এলাম। এবার যদি আমরা দেখি 50s, 60s, 70s, জবের থেকে আই লিগ, ন্যাশনাল লিগ এবং আলটিমেটলি আইএসএল শুরু হলো, তবে থেকে সিএফএল এর গুরুত্ব ধীরে 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 অনেকটা কমে গেল। আমি যেটা জানতে চাই, আমি সৌরণে দুরণে বলবো না, কারণ এখনো অবধি কলকাতা ফুটবল লিগ অনেক অনেক তরুণের স্বপ্নের জায়গা, অনেক অনেক যুব খেলোয়াড় উঠে আসছে। বিশেষ করে টক আবার ইউনাইটেড স্পোর্টস, এইসব ক্লাবগুলো যেভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় নিয়ে আসছে। আগে ছিল রঘুনন্দীর গল্প, রঘু নিজে ঘুরে সাইকেল স্কুটারে করে গিয়ে গ্রাম অঞ্চল থেকে প্লেয়ার তুলে আনতেন। কলকাতা ফুটবল লিগ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কলকাতা ফুটবল লিগ, কেননা আমাদের যদি ফুটবল ইকোসিস্টেমে বাংলাকে আবারও সেরা হতে হয়, আমরা এবছর সন্তোষ ট্রফি জিতেছি, কিন্তু এই যে ফুটবল লিগটা, ইট ইজ ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যেভাবে আরও প্রসার হচ্ছে, বেঙ্গল সুপার লিগ আসছে, সেখানে আরও সমস্ত তরুণ খেলোয়াড় যারা তারা বড় করে স্বপ্ন দেখছে। সন্তোষ ট্রফি জয়ী দলের খেলোয়াড়ের সরকারি চাকরি হয়েছে, তো এটা হচ্ছে বড় ইম্পেটাস আর কি হতে পারে। এবার আমি যদি একটু আসি যে অ্যাচিভমেন্টস, মানে পঞ্চপাণ্ডব বললে প্রদীপ ব্যানার্জির নাম এলো, চুনি গোস্বামী, বলরাম,
অসংখ্য নাম একটা সময় বাংলার সিএফএল, বাংলার কলকাতা ফুটবল, এই কলকাতা ফুটবল লিগ গোটা ভারতবর্ষের ফুটবলকে নিয়ন্ত্রণ করতো। সাপ্লাই লাইন, অলিম্পিক্স খেলছে, এশিয়ান গেমস খেলছে, সব কলকাতা ফুটবল লিগে খেলা প্লেয়াররাই ইন্ডিয়ান টিমের ব্যাকবোন ছিল। তারপরে কিছু খেলোয়াড় হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই, কেরালা এই জায়গা থেকে আসতো, মূলত বাঙালি খেলোয়াড় ছিল। আজকে যে আক্ষেপটা অনেকে করেন, বিশেষত যাদের বয়স একটু 50 বা 60 পেরিয়ে গেছে, তারা বলেন যে বাঙালি খেলোয়াড় কোথায়। কলকাতা ফুটবল লিগে খেলা খেলোয়াড়রাই কিন্তু ইন্ডিয়ান টিমে খেলতেন এবং তারাই পারফর্ম করতেন, তারাই ক্যাপ্টেন হয়েছেন। বদ্র ব্যানার্জি, শৈলেন মান্না, কারা দাপাচ্ছে কলকাতা ফুটবল লিগ। দেখো 60s এগেন ইট ওয়াজ বিট অফ ডিভাইডেড। অবশ্যই ইস্ট বেঙ্গল ইজ এ বিগ ফোর্স, মাওয়ান স্পোর্টিং এর কোথাও একটু যেন সাবডিউড হয়ে গেল, একটু সেই জায়গাটায় মন মানে দুই প্রধান, আগে তো একদমই ছিল 3 প্রধান, মানে বলা হতো 3টে ডার্বি হয়, এবং সেই জায়গাটায় কোথাও মাওয়ান স্পোর্টিং এর একটু ডিক্লাইন হলো। যদিও তারপরেও কিন্তু অনেক অনেক ভালো খেলোয়াড় এসছেন বিভিন্ন সময়, তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপার নিয়ে এসছে, এমএকা ইউজুগো খেলেছেন, অসংখ্য খেলোয়াড় খেলে, জামশিদ ভীষণভাবে ভালো পারফর্ম করেছেন, সাবির আলী ভালো পারফর্ম করেছেন। তো কিন্তু সামওয়াট সাকসেসের দিক থেকে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল সেই জায়গাটাকে ধরে রাখতে পারলো। 60s ইজ আ ডিক্লাইন অফ ডিক্লাইনিং শুরু হলো মোহন স্পোর্টিং এ। অ্যাবসলিউটলি তোমাকে সেটাই বলতে হবে। এবং তুমি খেয়াল করে দেখো, যদি 60-এর দশকটাই জাস্ট ভাবো, তাহলে সেখানটায় কারা কারা জিতছে। 57 লাস্ট জিতলো মাওয়ান স্পোর্টিং, 58 ইস্টার্ন রেলওয়ে, তারপর থেকে লাগাতার শুধু মোহনবাগান ইস্টবেঙ্গল, মাওয়ান স্পোর্টিং মাঝখানে খালি 1967 জিততে পেরেছিল। তো তারপরে আবার বাকিটা পুরোটাই ইজ বিন এ সর্ট অফ ওয়ান ওয়ে ট্রাফিক। এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডমিনেশনটা একদম মানে কি বলবো সর্বগ্রাসী ছিল প্রায় বলা যায়, কারণ টিমে কোয়ালিটি প্লেয়ার্স আসছিল এবং দলটাকে ভালো করে তৈরি করত। এবং পারফরমেন্সগুলোর ক্ষেত্রেও এবার যদি 70s আসি, 70s তো সেই টানা 5 বছর ইস্টবেঙ্গলের লিগ জয়। 70s অবশ্যই শুরুর পার্টটা একদম ইস্টবেঙ্গল, মানে এটা নিয়ে হয়তো মোহনবাগান সমর্থকরাও একটু কখনো দুঃখ পান, এবং সেটা খুবই সঙ্গত যে একদম টানা ওভারঅল হোয়াট আ টিম, মানে প্রতিটা বছর যেভাবে দল তৈরি হয়েছে, মানে টকিং অ্যাবাউট সুধীর কর্মকার, টকিং অ্যাবাউট মোহাম্মদ হাবিব, শ্যাম থাপা, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, হোয়াট প্লেয়ার্স। তার আগে অশোকলাল ব্যানার্জি, বলা হতো ডিফেন্স করেন, কাদা মাঠে খেলেন, গায়ে কাদা লাগে না। অরুণ ব্যানার্জি 1 বছর বিনা গোল কনসিড করে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো। তো ইস্টবেঙ্গলের সেই ক্ষেত্রে কিন্তু ফ্যান্টাস্টিক মানে রেকর্ড রয়েছে যে শুরুর পার্টটা। তারপরে কিন্তু 76 মানে 75, 71, 72, 73, 74, 75 টানা 5 বছর একদম একদম, এবং তারপরে শিফট হলো। তার মানে একবার, তার মধ্যে একবার উইদাউট কনসিডিং এ গোল, অ্যাবসলিউটলি, আর দুবার মনে হয় উইদাউট লুজিং এ ম্যাচ, অ্যাবসলিউটলি। 72-এ উইদাউট কনসিডিং এ গোল, আর 77 ইস্টবেঙ্গল প্রত্যেকটা ম্যাচ জিতেছে, কিন্তু 76 ওয়াজ আ কামব্যাক ইয়ার ফর মোহনবাগান, এবং সেটাই মানে দুর্দান্তভাবে ফেরত আসা, সেই দল বদল হলো, অনেক অনেক খেলোয়াড় চেঞ্জ হলো, এবং সেই জায়গাটায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল লড়াইটা কিন্তু চালিয়ে বা জারি রেখেছে 70 দশক। অবশ্যই শুরুর পার্টটা ডমিনেশন ছিল লাল হলুদের, কিন্তু পরবর্তী পর্যায়ে এবং অন্য ট্রফির ক্ষেত্রে কিন্তু মোহনবাগান সাফল্য অবশ্যই পেয়েছে। কোথাও এই জায়গাটায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মাওয়ান স্পোর্টিং তারা কিছুটা যেন লড়াই থেকে হারিয়ে যাচ্ছিল, এটা মনে হয়েছে। 80s তো ডেফিনেটলি একদমই ডিভাইডেড। 81 মাওয়ান স্পোর্টিং এর শেষ জয় ছিল মানে লিগের, তারপরে তো তারা সাম্প্রতিক সময় জিতেছে, এবং গোটা 80s পুরোটাই ওই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তার মধ্যে 87, 88, 89 ইস্টবেঙ্গল, মোহনবাগান জিতেছে 83, 84, তো 86 আবারও মোহনবাগান। তো আমি বলবো ডিভাইডেড এবং কোয়ালিটি প্লেয়ার্স অফকোর্স। একটা জিনিস যেটা বুঝতে হবে, শুধু একজন খেলোয়াড় কিন্তু কোনো লিগ বা ট্রফি বা কিছু দেয় না, এটা একটা কম্বিনেশন টিম এফার্ট হতে হবে। এই জায়গাটায় মোহনবাগান বা ইস্টবেঙ্গল ভালো টিম তৈরি করতে পারতো, সংঘবদ্ধ দল হলে, তাহলেই কিন্তু তোমার আলটিমেটলি সাকসেসটা আছে, যেটা এই দুটো বড় ক্লাব ডেফিনেটলি দেখিয়েছে। এবং ইট ইজ আই ওপেনার টু অল দ্য আদার ক্লাবস ইন ইন্ডিয়া। মানে ভারতের অন্য ক্লাবগুলো কিন্তু টেমপ্লেট ধরে এগোতো যে মোহনবাগান ইস্টবেঙ্গল কী করছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং সেই জায়গাটায় আজকের এই যে গুরুত্বটা কিছুটা হয়তো আমরা
কান্নাকাটি করি, বলছি যে না বাংলা ফুটবলের গুরুত্ব কমে যাচ্ছে, সেটা এই কারণেই হচ্ছে যে সেই সময়টায় যেটা আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম, সেই অ্যাচিভমেন্টের নিরিখেই তো আমরা হিসেব করছি, কম্প্যারিজনটা আসছে, সেই বেঞ্চমার্কটা কিন্তু টাচ করা যাচ্ছে না। বলছি সিএফএল কে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি তার প্রমাণ হচ্ছে আমরা 150-এর বেশি ম্যাচ দেখালাম, আর মাত্র 3টে ম্যাচ বাকি আছে। এই 3টে ম্যাচ হলে এই এপিসোড অর্থাৎ 2025 সিএফএল শেষ হচ্ছে। আমরা অনেক ভালো গোল দেখলাম, নতুন টিমের উত্থান দেখলাম, আমরা বিতর্ক দেখলাম, আমরা দেখলাম মোহনবাগান একটা ম্যাচ মেজরার্সের সঙ্গে খেললো না, আমরা দেখলাম ডার্বিতে অসাধারণ ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হলো, আমরা মোহামেডান স্পোর্টিংকে দেখলাম অবনমনের প্রায় দোরগোড়ার থেকে আবার ফিরে এলো, কাস্প অফ ডেথ বলা হয়, মানে সেখান থেকে ফেরত এসছে এবং সাধারণ সমিতি তারা উইথড্র করলো। তারপরে ক্যালকাটা ফুটবল লিগ কিন্তু তার জৌলুস কিছুটা হারালেও বাংলা এবং বাঙালির মননে কিন্তু সেই জমিদার বাড়িটা, যেই জমিদার বাড়ির প্রতি এখনো আমাদের প্রত্যেকের একটা নজর থাকে, নতুন ফ্ল্যাট তৈরি যতই হোক, কিন্তু সেই মনের মণিকোঠায় ক্যালকাটা ফুটবল লিগের বা কলকাতা ফুটবল লিগের কৌলিন্য এখনো কিন্তু ধরা আছে। আপনি নস্টালজিক হয়ে যাচ্ছেন, আপনার দীর্ঘদিনের সিএফএল কাভার করার অভিজ্ঞতা, কমেন্ট্রি করার অভিজ্ঞতা, আমরা একদম শেষ সময় চলে এসেছি। এই দীর্ঘ যে জার্নি ফ্রম, আমি জানি না এটা এতক্ষণ আলোচনা এটা করা সম্ভব না, ফ্রম 1898 টু 2025, এই যে প্রায় 127 বছরের এই ইতিহাস, আপনি অসাধারণ কথা বলেন, এটাকে একদম ছোট্ট 2-3 লাইনে আপনি কিভাবে কনক্লুড করবেন? আমি জাস্ট এভাবে বলবো, তোমার কথা থেকে সূত্র ধরে যে কোথাও মনে হলো তুমি সেই জলসাগরে ছবি বিশ্বাস হয়ে গেছে, কৌলিন্যকে ধরে রাখা, কৌলিন্য ধরে রাখতে হবে এবং নতুন খেলোয়াড় তুলে আনার ব্যাপারটা যেভাবে ইউনাইটেড স্পোর্টস ক্লাব বা ছোট তথাকথিত ছোট ক্লাবরা কাজ করছে সেই কাজটা করতে হবে। বড় ক্লাবের ক্ষেত্রে কিন্তু এই ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আর একটু ইমপ্রুভ করলে বাংলা ফুটবল ডেফিনেটলি আবারও একদম সেই মহিমা ফেরত পাবে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, যদি ইস্টবেঙ্গল এবার চ্যাম্পিয়ন হয় তাহলে কি ইস্টবেঙ্গল লোকাল লিগ মানে গোটা বিশ্বের প্রথম ক্লাব যে এতগুলো লিগ ম্যাচ টুর্নামেন্ট, সবচেয়ে বেশি দেশের লিগ সবচেয়ে বেশি জিতেছে স্কটিশ লিগ রেঞ্জার্স 55 বার, আর এইখানটায় লোকাল লিগের ক্ষেত্রে ইস্টবেঙ্গল একটা রেকর্ড নিশ্চিতভাবেই করবে, 40 বারই হলে, আর গতবারের রেকর্ডটা ধরলে 41 বার। তো নিশ্চিতভাবে এই সিটি লিগ জেতার এতগুলো বছর এই রেকর্ড আমি অন্তত খুঁজে পাইনি, অন্যরা কেউ হয়তো চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা একটা নতুন নজির তৈরি হবে। আমার মনে হচ্ছিল এই আলোচনাটা দরকার, কারণ সিএফএল আমরা যবে থেকে শুরু হয়েছে এই ঝড় বৃষ্টি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সবকটা ম্যাচ তুলে ধরতে। বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচকে ঘিরে বিতর্ক হয়েছে, অসাধারণ কিছু গোল হয়েছে, আর 3টে ম্যাচ বাকি। বলা যায় যে ইস্টবেঙ্গল বনাম ইউএসসির 22 তারিখ যেই ম্যাচ, সেটাই ডিসাইড করবে এবারের চ্যাম্পিয়ন কে হবে। আশা করি 22 তারিখ আপনারা এসএসসিএনের ইস্টবেঙ্গল ইউএসসির ম্যাচ দেখবেন, অন্যান্য ম্যাচগুলো দেখবেন, এবং হোপফুলি আমরা আপনাদের সম্পূর্ণভাবে বিনোদনের চেষ্টা করব। এবং সিএফএল এর গল্প, কলকাতা ফুটবল লিগের গল্প আমরা একটা চেষ্টা করলাম যে আপনাদের সামনে একটা ইতিহাস একটু আলাপ আলোচনার মাধ্যমে তুলে ধরার। হোপফুলি আপনারাও এনজয় করলেন। থ্যাংক ইউ এসএসসিএন দেখার জন্য।